দ্বিতীয় পর্ব 21শে মার্চ মঙ্গলবার। নিজেদের মধ্যে আলোচনা সেরে সকালেই চার মূর্তি জেঠুর বাড়িতে হাজির। গত রাতে যে যার বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে তাদের জেঠুর সঙ্গে বেড়াতে যাবার পরিকল্পনাটি জানায়। যেহেতু কেউ আপত্তি করেননি, তাই সকাল থেকেই কবে, কখন, কিভাবে যাওয়া হবে তারই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য এত আলোচনা এবং জেঠুর বাড়িতে আসা। অনেক জল্পনার পর ট্রেনে যাওয়াটাই সাব্যস্ত হলো। কোন ট্রেনে যাওয়া হবে এটা ঠিক করতে শুভ্র জেঠু ট্রেনের টাইম টেবিলটা একবার দেখলেন। তারপর বললেন, কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা 11:45 ছেড়ে দুর্গাপুরে পৌঁছচ্ছে 2:48, আর হাজারিবাগ রোড স্টেশনে পৌঁছচ্ছে সন্ধে 6:36। আমরা দুপুরে খেয়ে দিয়ে এই ট্রেনটা ধরতে পারবো। লেট না করলে আমরা সন্ধ্যায় হাজারিবাগ রোডে পৌঁছচ্ছি। হাজারিবাগ শহরটি এই স্টেশন থেকে অনেক দূরে, প্রায় 67 কিলোমিটার। যেতে হবে বাস, ট্রেকার বা ট্যাক্সিতে। বাস বা ট্রেকার না পেলে ট্যাক্সি নেওয়া যাবে তখন। আমরা থাকবো কোথায় জানতে চাইল বিদ্যুৎ। সেটাও আশা করি এখনই ঠিক করে ফেলা যাবে বলেই জেঠু ফোন করলেন শুক্লাজিকে। শুক্লাজি অর্থাৎ শিবশরণ শুক্লা এক সময় ওরই অফিসে কাজ করেছেন এবং ওকে খুব শ্রদ্ধা করেন। ফোনের অপর প্রান্ত থেকে শুক্লাজির গলা ভেসে উঠল। সম্ভাষণের পর জেঠু জিজ্ঞাসা করলেন, শুক্লাজি, হাজারিবাগ শহরে আপনার ভাইপোর একটি রেস্ট হাউস আছে, তাই না? কেন চৌধুরী সাহেব, আপনি হাজারিবাগ যাবেন নাকি? হ্যাঁ, আপনি আমার ভাইপো কটিকে তো চেনেন, ওদের নিয়ে একটু হাজারিবাগ বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে। আপনার কাছে এক সময় শুনেছিলাম ওখানে আপনার ভাইপোর একটা সুন্দর রেস্ট হাউস আছে। ওখানে জায়গা থাকলে আমরা ওখানেই থাকতে পারি। হ্যাঁ, রেস্ট হাউসটির নাম চন্দ্রমৌলি রেস্ট হাউস। আপনার কোনো চিন্তা নেই, শুধু আপনারা কজন এবং কবে যাবেন আমাকে জানান। বাকি দায়িত্ব আমার, অর্থাৎ আমার ভাইপো শিবপ্রসাদের। শুক্লাজি জানিয়ে দিলেন। তখনই ঠিক করা হলো শুক্রবার 24শে মার্চ যাওয়া হবে। মাঝে দুটো দিন গদিগাছের জন্য রাখা হলো। ফিরে আসার দিন ঠিক করা হলো 29 তারিখ বুধবার। যদি ভালো লেগে যায় দুদিন এক্সটেন্ড করে শুক্রবার 31শে ফেরা যাবে। সেই মতো শুক্লাজিকে সবকিছু জানিয়ে দিলেন জেঠু। শুক্লাজিও জানালেন যে তার ভাইপোই স্টেশন থেকে নিজের গাড়িতে সবাইকে রেস্ট হাউসে নিয়ে যাবে, কোনো গাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। এবার এবিসিডির দিকে তাকিয়ে জেঠু বললেন, কি এবার খুশি তো? যাও, এবার তৈরি হও। 24শে মার্চ শুক্রবার জম্মু তাওয়াই এক্সপ্রেস আজ তার সময়সূচি মেনেই চলেছে। ধানবাদ ছেড়ে 6:45 নাগাদ ট্রেন এসে পৌঁছল গোমো জংশনে। এরপরই পরেশনাথ। গোমো ছেড়ে ট্রেনটি মিনিট 25-এর মধ্যে পরেশনাথ পৌঁছতে ধৃতি কামরার দরজার কাছে এসে উঁকি ঝুঁকি মারতে লাগলো। আর জেঠুকে জিজ্ঞেস করলো, আচ্ছা জেঠু, তুমি আগে পরেশনাথ এসেছো?
কেমন জায়গাটি? হ্যাঁ, অনেক আগে অফিসের সহকর্মীদের সঙ্গে বেড়াতে। পরেশনাথ পাহাড়ের চূড়োয় প্রায় 4800 ফুট উঁচুতে 23তম জৈন তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথের একটি সুন্দর মন্দির আছে। এই স্থানেই তিনি প্রায় 2700 বছর আগে মহানির্বাণ লাভ করেন। নিচে কয়েকটি ধর্মশালাও আছে, জেঠু বললেন। আর 1 ঘন্টার মধ্যেই ট্রেনটি হাজারিবাগ রোড স্টেশনে পৌঁছবে। জেঠু বললেন, হাজারিবাগ নামটি হয়েছে হাজার বাগিচা থেকে। ঘন অরণ্য, পাহাড়ি উপত্যকা, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও সুন্দর আবহাওয়ার জন্য প্রসিদ্ধ এই জায়গাটি। ছোটনাগপুর অঞ্চলের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র তাই এই হাজারিবাগ। ছোটনাগপুর নামটি হওয়ারও একটি কাহিনী আছে। অনেক আগে তো লোকসংখ্যা এত ছিল না, তখন জমি, জঙ্গল, পাহাড় এসব পড়েই থাকত। মানুষ পছন্দ মতো বাসযোগ্য জায়গা খুঁজে সেই পড়ে থাকা জমিতে নতুন গ্রাম পত্তন করত। অনেককাল আগে 2 ভাই, চুটিয়া হরম বা চুটু আর নাগু, ডোমডাগরা নদীর ধারে একটি নতুন গ্রাম পত্তন করে। ওরা ছিল মুন্ডা। ওই 2 ভাইয়ের নাম চুটু আর নাগু থেকেই পরে সমস্ত অঞ্চলটির নাম হয় ছোটনাগপুর। একটু থেমে জেঠু আবার বললেন, মুন্ডাদের কথা উঠলে বিরসা মুন্ডার কথা আসবেই। ওর কথা তো তোরা তোদের বইতেই পড়েছিস। এই বিরসাই আদিবাসীদের মহাজন, জমিদার আর ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আর নিজেদের অরণ্যের অধিকার ফিরে পাওয়ার জন্য বিপ্লব ডাক দিয়েছিল। ওকে মুন্ডারা ভগবান বলে মানত। 1905 সালে বন্দি অবস্থায় বিরসা মারা যায়। আজও ওদের মুন্ডারি ভাষায় বিরসাকে নিয়ে ওরা গান গায়। এসব কথা আরো ভালো করে জানতে হলে ফিরে গিয়ে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার বইটি লাইব্রেরি থেকে এনে এই ছুটির মধ্যে পড়ে ফেলবি। ট্রেন গতি কমিয়ে স্টেশনে ঢুকছে। স্টেশনে নেমে সবাই নিজের নিজের লাগেজ নিয়ে বাইরে যাওয়ার উদ্যোগ করতেই বছর 35-এর সুন্দর চেহারার একজন ভদ্রলোক জেঠুর দিকে এগিয়ে এসে বললেন, চৌধুরী সাহেব। শিবপ্রসাদ জেঠু হাসি মুখে উত্তর দিলেন, জি আঙ্কেল। কাকা আপনাদের স্টেশনে রিসিভ করতে বলেছেন, আমি আপনাদের আমার রেস্ট হাউসে নিয়ে যাব। আমাদের তো খুব ভালো হলো, কিন্তু তোমার খুব পরিশ্রম হলো। না না আঙ্কেল, এরকম একদম মনে করবেন না। কাকা আপনাদের দেখাশোনার দায়িত্ব সব আমাকে দিয়েছেন। শিবপ্রসাদ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। জেঠু ওর পাশে বসে কথা বলতে বলতে চলেছেন। শিবপ্রসাদ ছোটবেলায় বেশ কিছুদিন কলকাতায় কাটিয়েছেন, তাই ভালো বাংলা জানেন। বাঙালি টুরিস্টের সঙ্গে কথা বলে বাংলা বলার অভ্যাসটা বজায় রেখেছেন। আবহাওয়াটা আজ বড় গুমট। যথাসময়ে গাড়ি এসে দাঁড়ালো একটি সুন্দর 3তলা বাড়ির সামনে। হোর্ডিংয়ে লেখা চন্দ্রমৌলি রেস্ট হাউস। শিবপ্রসাদ রিসেপশন থেকে চাবি এনে নিজেই ঘরটি খুলে জেঠুকে বললেন, আঙ্কেল আপনারা হাত মুখ ধুয়ে রেস্ট নেন। একটু পরেই আপনাদের চা খাবার এখানে দিয়ে যাচ্ছে। ডিনারের সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন চলি, নমস্তে আঙ্কেল।
ঘরটি এয়ার কন্ডিশনড, যদিও একটু পরে বেশ কিছুক্ষণ ভালো বৃষ্টি হওয়ায় ঘুমোরটা কেটে বরং একটু শীতশীতই করতে লাগলো। ধৃতি বলল, আজ ঘুমটা বেশ ভালোই হবে। রাত 9:30 নাগাদ ডাইনিং হলে যেতেই শিবপ্রসাদ শুভ্রজ্যোতির সঙ্গে এসে দেখা করলেন। খেতে বসার আগে জেঠু তার এই ভাইপোদের নিয়ে এখানে বেড়াতে আসার কারণ শিবপ্রসাদকে জানালেন। ইস্কো এবং সতী পাহাড়ের কাছে আদিবাসীদের গ্রামটি এবার তাদের প্রধান দ্রষ্টব্য। তবে ওই নিরীহ গ্রামবাসীরা যেন অযথা বিরক্ত বা সন্দিগ্ধ না হয়, বরং ওদের সঙ্গে সহজে মেলামেশা করতে সাহায্য করতে পারে এমন কোনো ওই অঞ্চলের লোকের সন্ধান শিবপ্রসাদ দিতে পারে কিনা তা জেঠু জানতে চাইলেন। শিবপ্রসাদ নিজে ওই পাহাড়ি গ্রামটি সম্বন্ধে কিছু না জানলেও তিনি একটি ছেলের সন্ধান দিলেন যে ওই অঞ্চলটি ভালো করে চেনে এবং ওদের লোকজনদের সঙ্গে চেনা জানা আছে। ছেলেটির নাম সুরজ। ওর একটি ট্যাক্সি আছে, নিজে ভালো ড্রাইভারও। যদি জেঠু বলেন শিবপ্রসাদ ওকে খবর দিতে পারেন। জেঠু বললেন, তাই বলে দাও। এই কটা দিন ওই আমাদের ঘোরানোর দায়িত্ব নিক, আর সম্ভব হলে বলো যেন কাল সকালেই আমাদের সঙ্গে দেখা করে এই কদিনের প্রোগ্রামটা ঠিক করে নেয়। আমি এখনই ওকে ফোনে খবর দিয়ে দিচ্ছি, বললেন শিবপ্রসাদ। হ্যাঁ, আর একটি কথা, আমাদের এখানে কলকাতা থেকে দুদিন হলো দুজন ভদ্রলোক এসেছেন, মিস্টার দুবে আর মিস্টার বাগচি। ওরাও ওই পাহাড়ি গ্রামটির সম্বন্ধে খুব আগ্রহী বলে ওদের কথা শুনে মনে হলো। হয়তো এর মধ্যে ওখান থেকে ওরা ঘুরেও আসতে পারেন। আপনারা ওখানে যেতে চান তাই বললাম। বেশ, ওদের সঙ্গে কালই না হয় পরিচয় করা যাবে, আর ওদের অভিজ্ঞতা জেনেও নেওয়া যাবে, যেটু বললেন। খাওয়া দাওয়া সেরে যখন সবাই রুমে ফিরল তখন রাত প্রায় 10:30। আকাশরা যে যার বিছানায় শুয়ে নাইট ল্যাম্পের মৃদু আলোয় এই কদিন কোথায় কোথায় কি কি দেখা হবে তারই আলোচনা চালাচ্ছিল। ওদের দ্রষ্টব্য স্থানের মধ্যে ইস্কো রক পেইন্টিং ছাড়া ন্যাশনাল পার্ক ও স্বল্পর্ণী ড্যাম, ক্যানারি হিল, হাজারিবাগ লেক, চন্দ্রা ফলস, ভদ্রকালী মন্দির, নরসিংহ আস্থান আর স্বর্ণজয়ন্তী পার্ক রয়েছে। ভ্রমণ গাইড থেকে সব তথ্য জোগাড় করা আগেই হয়েছে, এখন শুধু দেখার অপেক্ষায়। হঠাৎ চিরাগ বলে উঠল, আচ্ছা জেঠু, এই যে প্রস্তর যুগের মানুষদের তৈরি হাতিয়ার আমরা দেখতে যাব, যদিও আমরা ওদের কথা বইয়ে পড়েছি, তাও তুমি ওদের কথা আর একবার বলো। ওসব দেখতে যাওয়ার আগে ওদের সম্বন্ধে আমাদের ভালো করে জেনে যাওয়া উচিত, যাতে ওই বস্তুগুলোর গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। জেঠু বললেন, দেখ, এই প্রায় 500 কোটি বছর বয়সের পৃথিবীর বুকে প্রাণী জগতে মানুষ এসেছে অনেক পরে। কোয়াটারনারি যুগের প্লাইস্টোসিন উপযুগে, যার শুরু 26 লক্ষ বছর আগে। এই উপযুগেই আমরা মানুষের পূর্বপুরুষদের সবচেয়ে বেশি এবং স্পষ্ট নিদর্শন পাই, যাদের বলা হয় হোমো স্যাপিয়েন্স। তবে সেই মানুষ আর আজকের মানুষের প্রভেদ অনেক। বিবর্তনের ধারায় প্রাকৃতিক আকৃতিগত এবং প্রকৃতিগত পরিবর্তন হয়েছে যুগে যুগে। আবার এই পরিবর্তনটিও লক্ষ্য করার মতো মানুষের ইতিহাসের শেষ দিকের 5000 বছরে।
তখনই মানুষ প্রথম শিখেছে ব্রোঞ্জের ব্যবহার, তারপর এসেছে লোহার ব্যবহার। মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন হলো এইভাবে। মহেঞ্জোদারো, হরপ্পার যে সভ্যতার কথা বইয়ে পড়েছিস, তা তো এই সময়ই গড়ে উঠেছিল। আর এই যে নিওলিথিক বা নবপ্রস্তর যুগের হাতিয়ারের কথা সেদিন খবরের কাগজে পড়লি, সেই যুগটা শুরু হয়েছে এখন থেকে প্রায় 7,000 বছর আগে। তখন মানুষ পাথরের হাতিয়ারকে ঘষে মেজে ছুঁচলো করে আর ধারালো করে নিতে শিখেছে। শিকার ছাড়াও শিখেছে চাষবাস আর পশুপালন। তার আগের যুগটিকে বলা হয় প্যালিওলিথিক বা প্রত্নপ্রস্তর যুগ, যখন মানুষ টুকরো পাথরের হাতিয়ার ব্যবহার করে শিকার করত আর ফলমূল খেয়ে বেঁচে থাকত। তবে তোরা যেন এইটা ধরে না নিস যে পৃথিবীর সব জায়গাতে ওই একই সময় মানুষের এই যুগটি শুরু হয়েছিল। জীবনযাত্রার এই পরিবর্তন বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় হয়েছে। যাক, আজ অনেক কথা হলো, আজ তোরা সবাই ক্লান্ত, রাত অনেক হলো, এবার সময় ঘুমো। গুড নাইট বললেন ওদের জেঠু। গুড নাইট জেঠু। এবিসিডি সমবেত কণ্ঠস্বর শোনা গেল।